শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে আমার এখানকার লেখাগুলো দেখেই অবশ্যই অনুধাবন করতে পারছো ভিডিওটি কী সম্পর্কে। এটা আসলে ইউজ অফ রিলেটিভ প্রোনাউন, দ্য ভেরি ইউজিং অফ রিলেটিভ প্রোনাউন। এখানে তিনটি রিলেটিভ প্রোনাউন দেয়া আছে, একটা হোয়াট, হুইচ ভার্সাস দ্যাট। তার মানে এই দুটা একই ধরনার, আর এই ড্যাট হচ্ছে অন্য রকম। ওকে, তার মানে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এগুলোকে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব, কিন্তু কিছু কিছু শব্দ রয়েছে সেগুলোর জন্য আমরা এই হোয়াট বা হুইচ রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি না, শুধু এই ড্যাট ব্যবহার করা যেতে পারে। শুধু আমরা ড্যাট ব্যবহার করব। আর এই দুটা যদি আমরা ব্যবহার করি তাহলে যেমন একটা রুল দেখো, যে আমি যদি এখানে অল শব্দটা আনি, অল, ওকে, তাহলে এই অল শব্দের পরে এরকম আরও অসংখ্য শব্দ রয়েছে, যেমন অল, এই যে আবার থাকলো নাথিং, অল, তারপর নাথিং, আবার এই যে সামথিং, এনিথিং, সাম, এনি, আবার এভরিথিং। আমি এখানে এক্সেট্রা দিয়ে রাখলাম। এই যে যেমন এই যে শব্দগুলো আমি ইউজ করলাম, কি, অল, এনিথিং, সামথিং, তারপর সাম, এনি, এভরিথিং, এক্সেট্রা, এই শব্দগুলার পরে আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে হোয়াট বা হুইচ কখনো ব্যবহার করতে পারবো না, জাস্ট সেখানে আমরা ড্যাট ব্যবহার করব। ইট ইজ দ্য so greatest use of English grammar. Okay, so you have to know it, you have to totally you have to be conscious about the using of this relative pronoun after this word actually. Okay, we have to go through a example such as I knew all. এখানে ফাঁকা রাখলাম, যেমন আমি এখানে হোয়াট দিলাম, হোয়াট she told, সে যা বলল আমি তা জানতাম। আসলে এটা আমাদের সঠিক সেন্টেন্স নয়, এটা ভুল, কারণ আমরা এই সূত্র থেকে এটা জানতে পারলাম যে এই অলের পর, নাথিং এর পর, সামথিং এর পর, এনিথিং এর পর, সাম অথবা এনি অথবা এভরিথিং এর পরে আমরা হোয়াট অথবা এই হুইচ ব্যবহার করতে পারি না। আমাদের এখানে জাস্ট ব্যবহার করতে হবে এই হোয়াটের জায়গায় কি ব্যবহার করব, দ্যাট। সেন্টেন্সটা কি দাঁড়ালো দেখো বন্ধুরা, আই নিউ অল দ্যাট শি টোল্ড মি। ওকে, দিস ইজ দ্য correct use of this sentence. Okay, so be conscious about the using of this relative pronoun at the phase of what or which versus that. Use of double negative, এটা বললাম মাত্র, কিন্তু কোনো বাক্যে ডাবল নেগেটিভ কোনো কর্মেই ব্যবহার করা উচিত নয়। তারপরে প্রমাণ, যেমন ইউজিং ডাবল নেগেটিভ, আমরা ডাবল নেগেটিভ বলতে কি বুঝি, ডবল নেগেটিভ বলতে কি বুঝি। যেমন এখানে কি রয়েছে, তোমরা এই তিনটে সেন্টেন্স রয়েছে, তোমরা তিনটে সেন্টেন্স দেখলেই অবশ্যই অনুধাবন করতে পারবা। দেখি সেন্টেন্স তিনটে আমরা আগে পড়ি, দেখো তো কি রয়েছে। রিয়া told she wasn't afraid of nobody. I couldn't enjoy it nowhere. He is not neither good nor ideal. এখানে আমরা ডবল বা ডাবল নেগেটিভ বলতে কি বুঝি, এখানে নটও আছে, নো বডিও আছে, নট আছে, নো হায়ার আছে, নট আছে, অর্থাৎ নাইদার নরও আছে, আবার নটও আছে। এইগুলোকে বলা হচ্ছে ডাবল নেগেটিভ। তার মানে the very using of double negative is totally wrong for any student. So a student should prevent himself or herself from using this double negative. Okay, যদি এখানে যেমন রিয়া টোল্ড শি ওয়াজ নট অ্যাফ্রেড অফ নোবডি, তাহলে এখানে উত্তরটা কি হবে, আমরা এই নোবডির জন্য এখানে নট রাখবো,
নটটা আমরা প্রথমে রাখতে হবে। তারপরে এখানে নোবডি না দিয়ে আমরা এখানে যদি আমরা দেই যে এনিবডি, ঠিক আছে, তাহলে কি হলো, রিয়া টোল্ড শি ওয়াজ নট অ্যাফ্রেড অফ এনিবডি। আগের এখনকার প্রশ্ন সেন্টেন্সটার অর্থ হলো যে রিয়া বলল সে কাউকে ভয় করে না, যে কোনো ব্যক্তিকে ভয় করে না। আর রিয়া টোল্ড শি ওয়াজ নট অ্যাফ্রেড অফ নোবডি, ওটার অর্থটা কিন্তু এরকম হবে না, অন্যরকম একটা নেগেটিভ সেন্সের অর্থ হবে, কারণ এখানে সে কাউকে ভয় করে না। আর এখানে এই অর্থটা ঠিক হবে না, এই জন্যেই আমরা জানি যে মাইনাস মাইনাস সমান সমান যদি প্লাস হয় তাহলে দুইটা নেগেটিভ মিলিয়ে অ্যাফার্মেটিভ হবে। তার মানে রিয়া এমন কোনো ব্যক্তি নেই যে কাউকেই ভয় করে না, এমন অর্থ দিচ্ছে। ওকে, তার মানে এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে দুইটা নেগেটিভ আমরা কখনো একসাথে ইউজ করতে পারবো না। এখানে নো হায়ার, আই কুডন্ট এনজয় ইট, নো হায়ার, আমি কোথাও এটা উপভোগ করতে পারতাম না, এটা না। তাহলে এখানে হবে যে আমি এখানে এটা উপভোগ করতে পারি না, তাহলে যে এইখানে এনি হায়ার, যে কোনো স্থানে আমি এটা উপভোগ করতে পারি না। তাহলে এইরকম অর্থের জন্য আমরা এই নাও হায়ারটা এখানে ব্যবহার করতে অবশ্যই পারি না, কারণ এখানে নট রয়েছে। এবং নটের পর নাইদার, নট তো ব্যবহার করা যাবে না। আমরা নাইদারের জন্য এখানে নট যেহেতু আছে, আমরা এখানে নাইদারের পরিবর্তে আইডার, বাকিগুলো সব ঠিক থাকবে। আর এখানে নরের পরিবর্তে অর আমরা ব্যবহার করিব। তাহলে এইভাবে আমরা এই ইউজিং অফ ডাবল নেগেটিভ জিনিসটা এইভাবে আমরা শিখতে পারি। এরকম যেমন আরও কিছু রয়েছে, যেমন ধরো এখানে কি রয়েছে, নানের কি হবে, এনি। ওকে, তারপরে যদি নাথিং থাকে এটার জন্য কি আসবে, এনিথিং, নাথিং থাকলে এনিথিং। তারপরে যদি নো ওয়ান থাকে এনি ওয়ান। এইভাবে আমাদের এই জিনিসগুলা করতে হবে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর একটি রুলে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, দেখো এখানে কি লেখা রয়েছে, রং সিকোয়েন্স অফ টেন্স, মানে টেন্সের ভুল ব্যবহার। এখানে দেখো তিনটা সেন্টেন্স দেয়া আছে, চারটা সেন্টেন্স দেয়া আছে। আমরা সেন্টেন্স চারটা পড়ি। হি আস্কড মি হোয়াট আই এম ডুইং, হি টোল্ড হি ক্যান গো, বাট হি সেড আই এম গোয়িং, দে সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। এখানে এরকম সেন্টেন্স বিভিন্ন চাকরির পরীক্ষায় অবশ্যই আসে। এখন সেখান থেকে বলা হয় যে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট, অথবা ঠিক করতে দেওয়া হয় যে নিচের সেন্টেন্সগুলো ঠিক করো। তখন তোমরা কি করবা, একটা জিনিস মনে রাখবা, যেমন যেহেতু এখানে হোয়াট আই অ্যাম ডুইং, এটা হচ্ছে একটা ক্লোজ, এখানে দুইটা ক্লোজ রয়েছে, এটা প্রিন্সিপাল ক্লোজ আর এটা সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, একটা জিনিস মনে রাখবো, এখানে হি থট হি ক্যান গো, এখানেও মনে মনে ধরতে হবে যে এখানে দ্যাট রয়েছে, অবশ্যই দ্যাট ক্লোজ, প্লাস এখানে একটা অংশ, এটা একটা অংশ। তাহলে এটাকে যদি আমরা প্রিন্সিপাল ক্লোজ ধরি না, ধরতেই হবে, আর এটা সাবঅর্ডিনেট ক্লোজ। এই দৃষ্টিকোণ থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে তোমরা অবশ্যই জিনিসটা মনে রাখবা যে প্রিন্সিপাল ক্লোজে যে টেন্স থাকবে, সাবঅর্ডিনেট ক্লোজেও সেই টেন্সেই দিতে হবে। দেখো তো বন্ধুরা, হি আস্কড মি, এখানে আস্কটা আসলে ভার্বের কয় নাম্বার, এখানে আস্কটা ভার্বের 2 রয়েছে, সেহেতু এখানে এই ক্লোজে এমটা এখানে ভার্বের 1 রয়েছে, তাই এই সেন্টেন্সটা রং। এই সেন্টেন্সটা কারেক্ট তখনই হবে যখন আমরা এমটাকে এখানে কিভাবে ইউজ করব, এমটাকে আমরা দেব যে এটা হলো ওয়াজ। তাহলে কী দাঁড়ালো, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, হোয়াট আই ওয়াজ ডুইং। সো এখানে ওয়াজটা ইউজ করলেই সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে। পরের আরেকটি সেন্টেন্স কী রয়েছে, হি থট হি ক্যান গো, হি থট হি ক্যান গো। This sentence is totally wrong because here the thought is the very verb 2 of think.
ওকে, এটা থিঙ্কের ভার্বের টু। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লোজে আমাদের এই ক্যানটার 2 নাম্বার হবে। তাহলে ক্যানের 2 নাম্বার কি? খুর, খুর। সো he thought that he could go. So if we used here after he the very could at the phase of the very using another verb thought in a principal clause, so this sentence will be correct for you. কিন্তু এখানে প্রতিটা জিনিসের এক একটা কিন্তু থাকে, যেমন হি সেইড আই অ্যাম গোয়িং, এখানে কমা আছে। দে সেইড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এখানে কোনো ইনভার্টেড কমা নাই। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের বন্ধুরা, যে ইনভার্টেড এখানে যদি হি সেইড থাকে আর কমা থাকে, তাহলে ইনভার্টেড কমা এর ভেতরে এদিকে একটা অংশ যদি ইনভার্ট কমার বাহিরে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ, এই দৃষ্টিকোণ থেকে যদি রিপোর্টিং ভার্ব সেইডও থাকে, তারপরে রিপোর্টেড স্পিচে অ্যামটার কোনো পরিবর্তন হবে না, ভার্ব যাই থাকবে সেটাই কারেক্ট, কারণ এটা ইনভার্টেড কমার মধ্যে ক্লোজ রয়েছে। সো দিস ইজ কারেক্ট সেন্টেন্স অ্যান্ড দে সেইড দ্যাট। বাট এখানে তো বন্ধুরা দেখো কোনো ইনভার্টেড কমা নেই, তারপরে এটা কীভাবে কারেক্ট হলো তোমাদের এটাও জানতে হবে। এটাও দ্যাট যুক্ত ক্লোজ, এটা যদি প্রিন্সিপাল ক্লোজ হয়, এটা সাবঅর্ডিনেট ক্লোজ, তাহলে বোঝা গেল এই সেন্টেন্সটার সম্পূর্ণ বিপরীত এই সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটা এখানে কারেক্ট, কারণ এখানে এটা চিরন্তন সত্য। তাহলে কি বোঝা গেল? প্রিন্সিপাল ক্লোজে ভার্বের টু থাকা, যে ভার্ব থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ সে ভার্ব থাকতে হবে। প্রিন্সিপাল ক্লোজে ভার্বের টু থাকলে সাবঅর্ডিনেট ক্লোজে ভার্বের টু থাকতে হবে, কিন্তু এখানে হলো না। তারপরে কারেক্ট কেন? এটাই মনে রাখতে হবে যে ইনভার্টেড কমা ও চিরন্তন সত্য কথা হলেও আমাদের ওটা যে টেন্স সেই টেন্সে থাকবে, এছাড়া অন্য কিছুভাবে ব্যবহৃত হলে এখানে যে টেন্স থাকবে অন্যটার মধ্যে সেই টেন্সেই ব্যবহার করতে হবে, নতুবা ইওর সেন্টেন্স উইল বি টোটালি রং। সো বন্ধুরা, তো এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার, যেমন ইউজিং অবজেক্টিভ ভার্সাস নমিনেটিভ কেস অ্যাট দ্য ফেজ অফ প্রিপোজিশন। আমরা একটা জিনিস কি জানি, যে প্রিপোজিশনের পর সর্বদা কি বসবে? অবশ্যই অবজেক্টিভ কেস বসবে। আমরা নমিনেটিভ কেস ব্যবহার করতে পারবই না। তাহলে কী হলো? আফটার প্রিপোজিশন, দ্যাট মিনস প্রিপোজিশন যেগুলো সেগুলো, দ্যাট মিনস বিটুইন, অ্যামাং, ফর, ফ্রম, এক্সেট্রা, আফটার দেম, ওকে, উই কুডন্ট ইউজ দ্য ভেরি সাবজেক্টিভ ফর্ম অফ এনিথিং, উই হ্যাভ টু ইউজ অলওয়েজ অবজেক্টিভ ফর্ম। আমরা যদি নিচে উদাহরণগুলো দেখি, যেমন ইটস ইউনিক বিটুইন ইউ অ্যান্ড হি, ইটস ইউনিক বিটুইন ইউ অ্যান্ড হি, ইউটা এখানে সাবজেক্ট অবজেক্ট রূপে বসবে, আমরা এখানে অবজেক্ট রূপে ধরলাম, তাহলে এই হিটা এখানে রং রয়েছে, কারণ এখানে বিটুইনটা হলো প্রিপোজিশন। তাহলে এখানে হিকে যদি আমরা হিম হিসেবে ধরি, তাহলে অবশ্যই এটা কারেক্ট হয়ে যাবে, নতুবা এটা রং। তাহলে কী দাঁড়ালো? ইটস ইউনিক বিটুইন ইউ অ্যান্ড হিম, সো ইন দিস ওয়ে ইট ইজ কারেক্ট। অ্যামং হি অ্যান্ড আই, এখানেও রং রয়েছে, কারণ অ্যামংটা প্রিপোজিশন, দে টকড ইট, অ্যামংটা প্রিপোজিশন, তার মানে প্রিপোজিশনের পর অবজেক্টিভ ফর্মে বসবে। তাহলে অ্যামং হিম অ্যান্ড মি দে টকড ইট, তার এবং আমার মাঝে তারা এটা আলোচনা করলো। এই দৃষ্টিকোণ থেকে আমরা কখনো কোনো সময়ের জন্য এই প্রিপোজিশনের পরে আমরা কোনো সাবজেক্টিভ ফর্ম নিতে পারবো না। এই নমিনেটিভ কেসকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম। সো ইট ইজ সাবজেক্ট দ্য ইউজ অফ সাবজেক্টিভ ফর্ম, দ্য ইউজ অফ সাবজেক্টিভ কেস আফটার এনি প্রিপোজিশন, ওকে, দ্য সেন্টেন্স উইল বি টোটালি রং। ফর এক্সাম্পল, ফর হার অ্যান্ড উইথ। সো এখানে উইয়ের ইউজটা রং, কারণ এখানে কি হতো বন্ধুরা? এখানে অবশ্যই আস হবে। সো অ্যাওয়ার অফ ইউজিং দিস রুল, ওকে।